আচ্ছা আমাদের একটু আনন্দ অনুষ্ঠান শুরু হচ্ছে, সবাই একটুখানি বাপি, এই বাপি আসুন, বাপি দেখো করে ভালো করে হয়নি, হাততালি দাও সবাই। এটা কিসের কি কতগুলো আছে? এটা সিঙ্গেল টোন এটা মার সিঙ্গেল আবার কিন্তু হবে, করতে হবে। হ্যাঁ ভারী তো, বিরল দিন, তাই না? মানুষের জীবনে আমরা খুব সৌভাগ্যবান যে এরকম একটা মুহূর্ত আমরা পেয়েছি। আমাদের মাসি স্মৃতিকণা বসুর আজকে ৮০তম জন্মদিন। আমরা সবাই এক জায়গায় হয়েছি তার জন্মদিন উদযাপন করব বলে। প্রথমে দিয়া দিয়া একটা কবিতা শোনাবে। দিয়া নাতনি, দিয়া তাই তো, নাতনি নাতনির মেয়ে, সে একটা কবিতা বলছে। নমস্কার। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা কৃষ্ণকলি। কৃষ্ণকলি আমি তারই বলি, কালো তারে বলে গায়ের লোক। মেঘলা দিনে দেখেছিলেন মাঠে কালো মেঘ, কালো হরিণ চোখ। ঘুমটা মাথায় ছিল না তার মতে, মুক্ত বেণী পিঠিয়ে পড়ে লোটে। কালো তা সে যতই কালো হোক, দেখেছি তার কালো হরিণ চোখ। ঘন মেঘে আধার হলো দেখে ডাকতে ছিল শ্যামল দুটি গায়ে। শ্যামামি ব্যস্ত ব্যাকুল পদে, কুটির হতে ত্রস্ত এলো তাই। আকাশ পানে হানি যুগল ভুরু, শুনলে বারেক মেঘের গুরু গুরু। কালো তা সে যতই কালো হোক, দেখেছি তার কালো হরিণ চোখ। উবে বাতাস এলো হঠাৎ ধেয়ে, ধান খেতে খেলিয়ে গেল ঢেউ। আলের ধারে দাঁড়িয়ে ছিলেন একা, মাঠের মাঝে আর ছিল না কেউ। আমার পানি দেখিয়ে গিয়েছে, আমি জানি জানি সেই কালো তা সে যতই কালো হোক, দেখেছি তার কালো হরিণ চোখ। এমনি করে কালো কাজল মেঘ জ্যৈষ্ঠ মাসে আসে ঈশান কোণে। এমনি করে কালো কোমল ছায়া আষাঢ় মাসে নামে তমাল বনে। এমনি করে শ্রাবণ রজনীতে হঠাৎ খুশি ঘনিয়ে আসে চিতে। কালো তা সে যতই কালো হোক, দেখেছি তার কালো হরিণ চোখ। কৃষ্ণকলি আমি তারই বলি, আর যা বলে বলুক অন্য লোক। দেখেছিলেন ময়না মাঠে, পাখির মাঠে কালো মেঘ, কালো হরিণ চোখ। মাথার পরে দেয়নি তুলে বাস, লজ্জা পাওয়ার হয়নি অবকাশ। কালো তা সে যতই কালো হোক, দেখেছি তার কালো হরিণ চোখ। অন্যরকম খুব সুন্দর একটা কবিতা শুনলাম। এরপর গান। শুক্লা, শুক্লা আমাদের বন্ধু শুক্লা। নতুন জন্মদিনে পুরাতনের অন্তরেতে নূতনের রঙে। আজকে মাসির ৮০তম জন্মদিনে আমি একটা ব্রহ্মসঙ্গীত গাইছি। আহা কি করুণা তোমার
অধিকার চমৎকার বিপদ দুঃখ মাঝারে প্রলোভন আধারে কোলে মুখ ঢাকিবার অধিকার চমৎকার আহা কি করুণা তোমার পরাজয় পতনে অনুতাপ যাতনে চরণে কাঁদিবার অধিকার চমৎকার আহা কি করুণা তোমার তোমারি আলয়ে তোমা কাছে কাছে রয়ে বাঁচিবার খাটিবার অধিকার চমৎকার তোমারি হইবার অধিকার চমৎকার আহা কি করুণা তোমার মা বলে যে চিনেছি গো আহা কি করুণা তোমার দিন। তাই আমাদের মাসি, আমাদের মা আমাদের জন্য যে বার্তা দিচ্ছেন সেটা এখন তিনি পড়ে শোনাবেন। মাসি, তুমি বলো পরবর্তী প্রজন্মের জন্য তুমি কি মেসেজ আমাদের দিতে চাও, সেটা একটু পড়ে শোনাও। বসে না দাঁড়িয়ে। না, না, বসে বসে বসেই বলো। এত সুন্দর একটা যাপন আমরা সবাই অবাক হয়ে দেখি। মাসি কেমন আদরে, ভালোবাসায়, যত্নে আমাদের সবাইকে সবসময় ঘিরে রেখেছে। তাই মাসির মুখ থেকে কয়েকটা কথা শুনতে আমরা সকলেই খুব আগ্রহী। মাসি এবার বল। আজ আমার জীবনে একটা স্মরণীয় দিন। অনেক চড়াই উতরাইয়ের পর আজ আমি 80 বছরের দোলগড়ায় এসে দাঁড়িয়েছি। আমার জন্মের আগেই আমার স্বর্গীয় পিতা আনন্দের দিনে জল, চোখের জল না। মাসি খুব আবেগ কিন্তু প্রবণ আমার হয়ে গেছে। দাদু ঠাকুমা কোনোদিন আমাকে বুঝতে আমি ছিলাম তাদের একমাত্র অবলম্বন ও তাদের আশা আকাঙ্ক্ষা পূরণ করার পাত্রী। প্রতি বছর আমার জন্মদিন খুব ধুমধাম করে পালন করা হতো। তাদের সারা বছরের সঞ্চয় ব্যয় করতেন আমার জন্মদিনে, সেটাই ছিল তাদের বড় তৃপ্তি। আজ তাদের কথা আমার খুব মনে পড়ছে। আমি খুবই ভাগ্যবান যে আজও আমার মেয়ে, জামাই, নাতি, নাতনি, বৌমা এবং কন্যা প্রতিম, সৌমিতা, শুক্লারা এত সুন্দরভাবে আমার জন্মদিন পালন করছে। সকলের জন্য আমার প্রাণভরা আশীর্বাদ ও শুভেচ্ছা রইল। ঈশ্বরের কাছে তাদের সুন্দর ও সুস্থ জীবন কামনা করি। ঠাকুর সকলের মঙ্গল করুন, এটাই আমার প্রার্থনা। এইবার আবার গান নিয়ে এলাম। গান গাইছে মহুয়া, নাতনি মহুয়া। না না, আমি বসবো না। রবীন্দ্রনাথের একটা পূজার গান, পূজা পর্যায়। আমার বেলা যে যায় সাজে বেলাতে তোমার সুরে সুরে সুর মেলাতে, আমার বেলা যে যায় এক দাঁড়াটি এক গীতারে গানের বেদন বইতে না রে, এক তারাটির একটি তারে গানের বেদন
হার মেনেছি এই খেলাতে তোমার সুরে সুরে সুর মেলাতে আমার বেলা যে যায় এ তার বাধা কাছের দূরে ওই বাঁশি যে বাজে দূরে মারে তার বাধা কাছের দূরে ওই বাঁশি যে বাজে দূরে গানের লীলার সে কিনারে যোগ দিতে কি সবাই পারে বিশ্ব হৃদয় পারা পারে রাগ রাগিনী জাল ফেলাতে তোমার সুরে সুরে সুর মেলাতে আমার বেলা যে যায় সাজ বেলাতে তোমার সুরে সুরে সুর মেলাতে আমার বেলা যে যায়। না, তোমাকে বলা হবে। স্মৃতিকণা বসুর খুব আদরের জামাই, বড় জামাই। বড় জামাই বিজয় কুমার রাও আমাদের দাদা ভাই। দাদা ভাই আরেকটা পরিচয় আছে, তিনি কবি। তার লেখা কবিতা সত্যি অতি চমৎকার। আমি বহু কবিতা পাঠ করেছি। আমি তার একজন একনিষ্ঠ ভক্ত। দাদা ভাইয়ের কাছে একটা নতুন কবিতা আছে, আমরা শুনতে চাচ্ছি। আমার কবিতা কিন্তু আত্মের উপযোগী ঠিক, তুমি বল। কবিতা। মহিনের ঘোড়াগুলো আর কার্তিকের জ্যোৎস্নার প্রান্তরে ঘাস খায় না। গাধার খচ্চর প্রজাতির চড়া দল, দুধেল গরুরা চড়ে বেড়ায় প্রতি সবুজ তৃণভূমিতে। শ্যামবঙ্গে আমি ঘোরাফেরা স্থগিত রেখেছি। বহুকাল টিভি ও নিউজ পেপারের সংযোগ নেই। এখন শুয়ারের বাচ্চা বলতে ট্যাক্স লাগে, বেজন্মাকে বেজন্মা বলতে নেই। অহংকার ডিঙিয়ে উঠে আসবে ক্ষমতার ভূষণ, হতে পারে প্রাইভেট বা সরকারি। আজকাল পেন্সিলে লেখা হয়, কঠিন অন্ধকারে এক করে বই দেখি। যাওয়ারে ফাটল আর মাকড়সা চিত্ত প্রবর্তন, বিবর্তনহীন আরশোলা বংশবৃদ্ধি করে। অনেকটা আমাদের বিশেষ ভ্রাতাদের মতো উদ্ধত হিংসা ছড়ায় দেশে থেকে। ওরা ঘর জামাই এদেশে, ওদের কারখানা বোমা বন্দুকে মজুদ থাকে। ধর্মশিক্ষায় বিদ্বেষের চোরাচালান, ওদের ঝোলায় কিছু ভিক্ষার পোড়া রুটি। রাগে গড়গড় করতে করতে ওরা ছেলে কুচি কুচি করে মানচিত্রের মতন। জিহাদের গায়ে ছিটকে যায় রক্ত, ছিন্ন হলুদ মাংস আর নিষিদ্ধ স্লোগান। ওরা নাগ মোচা আর ছাগলে দাড়ির পতাকা, জমাট রক্তের মতো ভেলিগুড়, সেখানে উড়ে বসে ডুমো নীল মাছ। ওরা মরমর করে ভেঙে খায়। মধ্যযুগীয় উন্মাদ বিশেষের দল, তীক্ষ্ণ দাঁত ও নখে সান দিয়ে চলে। আমাদের করের টাকায় ক্ষুধার অন্নে বউটা হয়েছে ধনেখালির শাড়ি। মাথা ঢেকেছে ভোট ব্যাংকের হিসাবে। এখন সন্ত্রাসবাদী শব্দ উচ্চারণ করা নিষিদ্ধ। আলজীব ছুরির বিজ্ঞাপন, চুনো থেকে আতরের গন্ধ নিয়ে চলে। আমরা ভুলিনি সেই মেঘনার লাল স্রোত, জঙ্গল পাহাড়ে ঘেরা ত্রিপুরা সীমান্ত। ঈদের চাঁদ দেখে মনে পড়ে নোয়াখালীর কোজাগরী পূর্ণিমার কথা, সেই পবিত্র দাওয়াত, তুলসী মঞ্চের কথা, ইদিম ও আলপনার কথা। রোদ্রি কাঠের ঠেলা গাড়ির সাথে কলিশন ফের সংখ্যালঘু করে তুলবে আমাদের। সাম্প্রদায়িক কিংবা ধর্মনিরপেক্ষ, শান্তিকামী অথবা অসহিষ্ণু প্রভৃতি সমর্থক শব্দ হতে যাবে এক। চিরতরে মুছে যাবে শতাব্দীর ভারতবর্ষ থেকে। স্টার্ট করো। এরপর নাচ জামাই তাপস সরকার। তাপস সরকার কবিতা শোনাবেন। আপনি ওখান থেকেই বলতে পারেন, তুই ওইদিকে চলে যা। কবিতায় আমার একটা খুব একটা এই আগ্রহ থাকে না, কিন্তু আমি এই দক্ষিণেশ্বরে প্রজ্ঞাতীর্থ যে রানী রাসমণি ফাউন্ডেশনের একটা লাইব্রেরি আছে, সেখানে আমি যাই নিয়মিত। এবং তখন মাঝে মাঝে ঘন্টা কয়েক থেকে নানা রকম কবিতা পড়ি। শঙ্খ ঘোষের কবিতা আমার খুব প্রিয়, ছোটো ছোটো লেখে। তা
শঙ্কর ঘোষের কবিতা একটা দেখলাম, খুব ছোট কবিতা, 12 লাইনে, এটা পড়ে শোনাচ্ছি। খুব ভালো। ধারা স্নান। আচ্ছা, ধারা স্নান, ধারা হচ্ছে ইনফিনিটি সিরিজ একটা। শূন্য থেকে তুলেছি ত্রিতাল, মানিনি শরীরে বিচ্ছুরণ, রেখায় রেখায় গেছি মিলে সুষমার কাছে তিলে তিলে, ছড়িয়ে দিয়েছি সব মান, বিন্দুতে বেঁধেছি 3 কাল, বুকে নিয়ে মাটির প্রবাহ, লুকিয়ে রেখেছি সব দাহ, মুখের উপর ধারা স্নান, মানিনি শরীরের পিছু টান, শূন্য ভেঙে তুলি 3 কাল। বাহ। এবারে আমাদের আবৃত্তি করে শোনাবে সৌম। আগেই বলেছি আজকে মায়ের দিন, তাই তো সেই জন্য আমি বেছেছি দুজন কবি মাকে নিয়ে লেখা কবিতার অংশ বিশেষ করব। এর মধ্যে একটা সার্বজনীনতা আছে, আপনারা শুনলেই বুঝতে পারবেন। প্রথমে শামসুর রহমানের কখনো আমার মাকে, কখনো আমার মাকে কোনো গান গাইতে শুনি। সেই কবে শিশু রাতে ঘুম পাড়ানিয়া গান গেয়ে আমাকে কখনো ঘুম পাড়াতেন কিনা আজ মনে পড়ে না। যখন শরীরে তার বসন্তের সম্ভার আসেনি, যখন ছিলেন তিনি ঝড়ে আম কুড়িয়ে বেড়ানো বয়সের কাছাকাছি, হয়তো তখনও কোনো গান লতিয়ে ওঠেনি তার কণ্ঠে। মেড়ে মেড়ে দুপুরে সন্ধ্যায় কাছে গুরুজনদের কানে যায় এবং স্বামীর সংসারে এসেও মা আমার সারাক্ষণ ছিলেন নিশ্চুপ, বড় বেশি নেপথ্যচারিণী। যত দূর জানা আছে টপ্পা কি খেয়াল তাকে করেনি দখল কোনোদিন। মাছ কোটা কিংবা হলুদ বাটার ফাঁকে কখনো বিকেল বেলা নেকিয়ে উঠোন ধুয়ে মুছে বাসন কোসন, সেলাইয়ের কলে ঝুঁকে আলনায় ঝুলিয়ে কাপড়, ছেঁড়া শার্টে টিপু করবে মেতে আমাকে খেলার মাঝে পাঠিয়ে আদরে অবসরে চুল বাঁধবার ছলে কোনো গান গেয়েছেন কিনা। এখন তো কাছাকাছি আছি, তবু জানতে পারিনি কোনোদিন। যেন তিনি সব গান দুঃখ জাগানিয়া কোনো কাঠের সিন্ধুকে রেখেছেন বন্ধ করে আজীবন। এখন তাদের গ্রন্থিল শরীর থেকে কালে ভদ্রে সুখ নয়, শুধু ন্যাপথলিনের তীব্র খান ভেসে আসে। আবার প্রথম থেকে করতে হচ্ছে। কন্টিনিউ। হ্যাঁ, কন্টিনিউয়াস ওটা খোলা রাখছি। আফ্রিকান কবি দ্য ড্রিম অফ ব্ল্যাক মাদার, কবির নাম কলুঙ্গারু, অনুবাদ করেছেন বিজন ঘোষ। কালো মায়ের স্বপ্ন। কালো মা তার ছেলেটাকে দোল দেয়, আর তার কালো চুলে ভরা মাথার ভেতর রঙিন স্বপ্নের জালকনি। কালো মা তার ছেলেটাকে দোল দেয়, আর ভুলে যায় যে মাঠে ভুট্টার ক্ষেত শুকিয়ে গিয়েছে। গতকাল শেষ চিনে বাদামটিও নিঃশেষ হয়েছে। সে কেবল সুন্দর জগতের স্বপ্ন দেখে, যেখানে তার ছেলে একদিন স্কুলে যাবে, যে ছেলেরা লেখাপড়া শিখতে যায়। কালু মা তার ছেলেটাকে দোল দেয়, আর ভুলে যায় যে তার স্বজন বন্ধুরা নিজেদের বুকের রক্ত জমাট করে শহর আর নগরের পত্তনি করেছে। তার চোখে কেবল এক স্বপ্ন, সেই স্বপ্ন সুন্দর। তার ছেলে একদিন রাস্তায় ছোটাছুটি করবে, যে রাস্তা দিয়ে পৃথিবীর মানুষেরা হেঁটে বেড়ায়। কালো মা তার ছেলেটাকে দোল দেয়, আর অনেক দূর থেকে বাতাসে ভেসে আসা স্বর শুনে চোখে তার সুন্দর পৃথিবীর স্বপ্ন। সুন্দর পৃথিবী, যেখানে তার ছেলে মানুষের মতো বেঁচে থাকতে পারবে। হ্যাঁ, মারা এমনই স্বপ্ন দেখেন,
আর সেই স্বপ্ন তাদের সন্তানের মধ্যে জারিত করো। আজকে পরিবারের সকলের কাছে শুনবো মায়ের মা বলতে তারা কি পেয়েছে, কি বুঝেছে, তাদের অনুভবগুলো একটু আমাদের সঙ্গে ভাগ করে নেবে। বড় জামাই মনীন্দ্রনাথ দত্ত, ঠিক বলেছেন। আবার বড় জামাই বলছে, ও, আচ্ছা আচ্ছা, ঠিক মেজ আছে, জামাই মেজ বলছে। জামাই। জামাইবাবু বলে 1985 সাল থেকে হ্যাঁ, শেষ। এবার তোমার অভিজ্ঞতা বলো। আজকে হয়ে গেল প্রায় 20 আর 15 35 36 বছরে আমরা পৌঁছেছি। আর আমি এন্ট্রি করেছি ওই পরিবারে হচ্ছে 69। 69 তাহলে তুমি সত্যি বলো, এবার তুমি বলো। মা তো তার মেয়ের থেকে না, বলবে না। এই বাকিরা আমি দেবো। সাইলেন্ট। প্রথমে ওনার 80তম জন্মদিনে এই যে অনুষ্ঠান হচ্ছে, এই অনুষ্ঠানে সবাই হাজির থাকাতে খুব আনন্দ উপভোগ করছে, আমিও করছি আর সবাইও করছে। এটা দেখে খুবই আমি উচ্ছ্বসিত। এবং আমার বসু পরিবারে এন্ট্রি হয়েছে 1985 সালে 7 ডিসেম্বর। তার পরপরই যেভাবে ট্রিটমেন্ট পেয়েছি, আমি থাকতাম হলদিয়াতে। যখন ওনার বড় মেয়ে বাবা আমার সঙ্গে চলে গেল হলদিয়া কলকাতা, তখন যাতায়াতে অনেক অসুবিধে ছিল। আমরা সপ্তাহান্তে আসতে পারতাম না আমার কাজের এখানের জন্য। তবে মাঝে মাঝে যখন আসতাম, সেই আস্তে আস্তে পুরোপুরি রাত্রি হয়ে যেত। তখন ওনারা খুব উৎকণ্ঠার মধ্যে থাকতেন। তখন মোবাইলও ছিল না, কখন আসছি না আসছি। যখন আমার বাড়ি থেকে যখন বেরোতাম, ফোন করে দিতাম যে আমরা রওনা দিয়েছি। এবার বারান্দায় ওনারা দাঁড়িয়ে থাকতেন। আমরা বাসে করে কখন নামছি, ট্রেনে করে এসে তারপর যে বাসে করে নেবে 219 বাসে করে এসে কখন নামলাম, বারান্দায় খায় দাঁড়িয়ে থেকে। তখন যখন আসলাম, এসে খুব অভ্যর্থনাটা খুব বেশি হতো, অ্যাকসেপ্টেন্সটা। উনি এতে বলো বলো। খুব যে খাওয়া দাওয়ার ব্যাপারে খুব দরাজ ছিলেন। বিশেষ করে আমার মনে থাকবে, মানে এরকম বড় বাটি, এক বাটি পায়েস, ওই পায়েস আমি খেতে খুব ভালোবাসতাম। ওই পায়েস খেয়ে আমার ভুঁড়ি গেল বেড়ে, ভুঁড়ি এরকম বেড়ে গেল পায়েস খেয়ে। সে তারপরে ওই ভুঁড়ি বেড়ে যাওয়াতে তখন সেটাকে আমি কন্ট্রোল করলাম আলটিমেটলি, ওটাকে কমিয়ে দিই। কারণ আমার যা কাজের এই ছিল, খুব দৌড়দৌড়ি করতে হতো। ইভিন কাজের জায়গায় আমাকে ভাঙকি লাগালে করে 100 ফুট উপরে ট্রেনের উপর উঠতে হতো। খুবই কষ্ট হতো তখন। এই জন্য আমরা এখানে খেয়ে তো লাভ নেই, খাবো অল্প। আর ওনার আরেকটা স্পেশালিটি আমি জীবনে ভুলবো না, বেশি যখন শুলাম আমার পাশে উনি শুয়ে আমার পিঠ চুলকে দিতেন। মানে এই জিনিসটা আমি কিন্তু বলবো না, তোমার কি চুলকো তো? তখন ঘুমিয়ে যেতাম, এত আরাম লাগতো ওনার ওই পিঠ চুলকে দেওয়াতে। হ্যাঁ, ওই হলদিয়া থেকে এসে যখন ওই মাঝের ঘরে শুয়ে, মানে যেটা যে ঘরে লাস্টে দিদা থাকতো ওই ঘরে শুয়ে, হ্যাঁ ঠাকুর ঘরে শুয়ে আমি তখন ঘুমিয়ে পড়তাম। এটা আমার খুব ভালো লাগতো। তারপর তো ওনার লেখা চিঠিগুলো আছে। হ্যাঁ, মাছের মাথা খাওয়া, এগুলো ভুলবো না। হাতের রান্না তো অপূর্ব। বাঙালির আলোচনা হবে, তার মধ্যে খাওয়ার কথা মানে এর সাথে মানে এটা গরম করে দিতে পারতেন কিন্তু মানা গরম করে দাওনি কেন? ঠান্ডা মানে প্রায় হতে চলেছে, আমি জানি। তবে 80তম জন্মদিনে আমি পরে নেব। পরেরটা গরম করে দিচ্ছি। হ্যাঁ, পরেরটা। বলে এখনই ফেলেছি গরম, তাই এই যে বললাম না, তোমার সব বিষয়ে সেন্সিটিভ আপনারা কাজ করেন। জন্মদিনে আমরা
যেমন উচ্ছ্বাস প্রকাশ করছি, আনন্দ হচ্ছে, সেরকম গভর্নমেন্ট থেকেও সেন্ট্রাল গভর্নমেন্ট থেকেও ওনার উপহার হচ্ছে ওনার পেনশন 20% বাড়বে। মানে এটা 90 বছর হলে পেনশন আরো 85 আরো বাড়বে। 90 না 85 85 বাড়বে। Hope for 85. Hope for 85. Again celebration. তখন 25% পাবে, 90 হলে হবে বোধহয় আপনার 100 হলে হয় 100% হয়ে যাবে। মানে তখন এখন যা পেনশন পাচ্ছে বিফোর 80, আর তখন পেনশনটা হয় 100%, 100। তারও আগে থেকেই ওনারা চেনেন, যেহেতু আমি ওই রূপবাণী ফ্ল্যাটে নিচে আড্ডা মারতাম এবং আমি ওখানকার ভূমিপুত্র বলা যায়। রূপবাণী ফ্ল্যাটে আমি ভূমিপুত্র এবং স্টিল নাও আমি রূপবাণী ফ্ল্যাটেরই ভূমিপুত্র। ওরা থাকতে পারে ওখানে, কিন্তু রূপবাণী ফ্ল্যাট, রূপবাণী ফুটবল ক্লাব ছিল আমার প্রথম লক্ষ্য ছিল ফুটবলার। ছোটবেলা তখন আমাদের ওই সময়টা এমন ইস্ট বেঙ্গল মোহনবাগান এমন একটা ছিল, আমাদের মতো সুচিত্রা আর ইস্টবেঙ্গল মোহন কিশোরদের চেষ্টা থাকতো একটা ফুটবলার হওয়ার, এবং আমি খুব ভালো ফুটবল খেলতাম। আমাকে লোকে ভাড়া করে ফুটবল খেলতে নিয়ে যেত। খুব রোগা চেহারা হলেও মানে এরকম হয়েছে আমি বাইরে থেকে বেরিয়ে ফুটবল খেলতে চলে গেছি। তখন তো 4-10-এর খেপ বলা হতো, তো আমাদের তখন টাকা পয়সা দিত না, ভালো খাওয়াতো, এইগুলো ছিল তখন। ডবল ডিমের অমলেট, তার মধ্যে হাত ভেঙে গেছে, পড়ে গেছি। এবার বাড়িতে জানাতে হবে, এরকম একটা অবস্থায় আমাকে মেডিকেল কলেজ থেকে আমার বাবা উদ্ধার করে গেছে। আমি বাড়ি থেকে কখন নিচের ঘর থেকে বেরিয়ে গেছি জানে না, আমি ওরকম ভাবেই খেলতে চলে খেলাটাকে এত ভালোবাসতাম। তো সেকেন্ড টার্গেট ছিল যদি খেলোয়াড় না হতে পারি আমি ডাক্তার হব। তো যাই হোক, ওই সূত্রেই আমার রূপবাণী ফুটবল কাপ, এবং সেখান থেকেই আমার ছোটবেলা থেকে আজ অব্দি এই জায়গায় পৌঁছেছি। আমার শাশুড়ির সম্বন্ধে 3-4টে কথা স্পেসিফিক্যালি বলার আছে। একটা হচ্ছে, বাকি আদরের পাঠটা তো জামাইবাবুর মুখে শুনলাম, তোমাদের মুখে শুনেছি। বৃহত্তর পরিবার এবং সেই পরিবারের প্রায় মায়ের দায়িত্ব সামলেছে, 25-30 জনের দায়িত্ব সামলেছে, সেটা দেখার আমার সৌভাগ্য হয়নি। কিন্তু উনি ছিলেন পোস্তুমাস চাইল্ড। পোস্তুমাস চাইল্ড মানে পেটে থাকা অবস্থায় যা বাবা মা, তাদের বলা হয় পোস্তুমাস চাইল্ড। তো পোস্তুমাস চাইল্ডের যে কষ্ট, সেটা কিন্তু তার পরিবার আগলে রেখে তাকে কোনোদিন সেটা বুঝতে দেয়নি। যেটা শুনতেই উনি বললেন, এই জন্মদিন পালনে মনে করছে ওনারা ওনাদের সঞ্চয়টা জমিয়ে রাখতো এনার জন্মদিন করবে বলে, মামা মামিরা। তো সেই জিনিসটা পাইনি, এবং সেটা পেরোতে পেরোতে লেখাপড়া করতে করতে 19 বছর বয়সে বিয়ে হয়ে গেছে, যেরকম হতো আগেকার যুগে। তো 19 বছর থেকে বসু পরিবারে ওর বাবা মারা যায় হচ্ছে 67 বছর বয়সে। তার মানে ওনার বয়স আরো 12 বছর কম আমি যতদিন জানি। তাহলে 19 থেকে 12, বাবা 67 বাদ দিলে মানে ওনার মোটামুটি বোধহয় 46-48 বছর বয়স, 55 বছর। হ্যাঁ, 67 থেকে 12 বাদ দিলে 55 বছর। তো 55 বছর বয়স, এই 19 থেকে 55 she has sailed out in the বসু পরিবার like anything। তো সবাইকে খুশি করা খুব কঠিন কাজ, কিন্তু সেটা ওই কঠিন কাজটা উনি পেরেছিলেন। আমি যতদিন জানতে পেরেছি উনি পেরেছিলেন। আমি লাস্ট না, আমি ইনফারেন্স যেটা টানবো সেটা হচ্ছে, মেলামেশা একসাথে থেকে একরকম হয়, দূর থেকেও একরকম হয়, না মিশেও অনেক কিছু ইনফারেন্স টানা যায়। ওনার সম্বন্ধে দুটো কথা বলবো, একটা হচ্ছে উনি খুব উদার মন, এবং দ্বিতীয়টা হচ্ছে ওনার মানসিকতা উনি বুঝিয়ে দিতে পারেন চুপ করে থেকে। সবসময় যে খুব ভোকাল হয়ে বোঝাতে হবে আমি স্মৃতিকণা বসু, সেটা না হয়েও ওনার মানসিকতা, আমি এটা পছন্দ করলাম কি অপছন্দ করলাম সেটা বুঝিয়ে দেওয়ার ক্ষমতা উনি চুপ করেও ধরেন। এটা একটা বিশেষ ক্ষমতা, মানে তাকে চেনানোর জন্য তাকে ভোকাল হওয়ার দরকার পড়ে। তার বিনয়, তার উদারতা, তার থেকেই মানুষ তাকে চিনতে পারে। তো ওভারঅল যদি দেখা যায়, আমার মনে হয় টিল ডেট উনি হয়তো ভালোই আছেন সবাইকে নিয়ে, এবং এরকমভাবেই বাঁচুন। 80-র পরে আরও কদম কদম বাড়বে। ওনার শরীরের দিক দিয়ে বলি, ওনার হাঁটুর সমস্যা ছাড়া খুব একটা ভীষণ রোগ নেই। খালি একটা ব্লাড প্রেশার আছে, সামান্যই ব্লাড প্রেশার, যেটা ওয়েল কন্ট্রোল থাকে। কিন্তু হ্যাঁ, বয়স্কতে কেউ জয় করতে পারবে না। বয়সের অনুষঙ্গ হিসাবে জরা সেভাবে ওনার আসেনি। উনি বলেন আমি এটা পারি না, ওটা পারি না, তাও 80 বছর বয়সে উনি যেটা পারেন, জামাই যদি বলে এই মাছটা আমায় লেগে দেবে, আমি রাত্রির বাড়িতে এসে সত্যি সেই মাছটা রান্না করা হয়। উনি কষ্ট হলেও করেন, কিন্তু পরে বলেন ও আমার দাঁড়িয়ে দাঁড়িয়ে পা ব্যথা হয়ে গেল,
কিন্তু জরা যে মানুষ, ব্রেনটা একদম হ্যাঁ জরা যে মানুষকে শুইয়ে দেওয়া, এই স্টেজটা 80 বছর বয়সে ওনার আসেনি। আমি আরো ওনার দীর্ঘজীবন কামনা করি। আশা করি আরো কিছুদিন উনি আমাদের সাথে যতদিন তুমি সক্রিয়ভাবেই থাকতে পারবেন, এই বলেই আমি শেষ করি। মানে তাহলেই আমি মানে যতটা মানে মা এনার্জেটিক, মানে এই বয়সেও জানি না আমাকে খুঁজে পাওয়া যাবে কিনা। এটা এখনো যতটা এনার্জেটিক, কোথায় 5 তলা থেকে নেমে বাজার করছে, আমরা বোধহয় নখের যোগ্য মানে হবো না। এর ঠিক সেম এনার্জেটিক ছিল দিদা, সেরকম হচ্ছে মা। এবং জানি না মানে মানে এখানে তুমি অন্তত একবার স্বর্গীয় অসৎরঞ্জন দাসের কথা স্মরণ করো আজকে। এটা তো বলছি, হ্যাঁ ওটা বলো। এটা তো বলছি। আর সবচেয়ে যেটা এই হচ্ছে যেমন মানে আমি বেসিক্যালি হতে ছিলাম প্রচন্ড ভীতু প্রকৃতি, বেসিক্যালি ছিলাম প্রচন্ড ভীতু প্রকৃতি। আর আমি যেমন মানে মোটামুটি মানে আমার মনে আছে যে মানে অনেক বড় বয়স পর্যন্ত আমার জ্বর হলে মানে বাবার করে করে ঘুরতাম। তো যাই হোক আমার বিয়ে হয়ে গেল হলদিয়াতে, তখন মানা পড়াশোনা করে, মা তখন ওকে যেতে পারছে না, মানে এখন পড়াশোনা করে, বাবা প্রত্যেক মাসে যেত বিয়েতে। এইভাবে কাটতো বেশ কিছুদিন এই করে। তা বাবা যেমন মানে ওকে যেমন বলেছিল যে আমার যদি কিছু হয় ওকে আগে জানাবে না, কিন্তু এমনই কপাল বাবা কিন্তু মারা গেলেন অনেক। সেটা যে মানে তখন আমার 36 বছর বয়স, মানে আমার কাছে যে সেটা মানে কি ছিল এবং সেটা যে আমাকে কি শক্ত করে দিল, মানে আমি নিজেই ইয়ে করতে পারলাম না। মানে এত মানে দুটো মৃত্যু, একটা হচ্ছে বাবার মৃত্যু আর একটা হচ্ছে দিদিভাই। মানে এই দুটো মৃত্যু মানে তারপর হচ্ছে মানে দিদিভাই বাবা, তার এটাকে হাতে রাখতে বলি। আচ্ছা না না, আমি টিস্যু পেপারটা, টিস্যু পেপার একটা কিছু হবে না। আমি তোমায় 10টা দেবো। আমার ভাই মানে বাবা মারা গেলেন, বাবা মারা যাওয়ার পর তারপরে হলদিয়াতে মাকে নিয়ে আসলাম। কিন্তু মা যেমন মানে এটাই হচ্ছে সবচেয়ে, মা যেমন মানে মানে পরিস্থিতির সাথে অ্যাডজাস্ট করে নেয়। হলদিয়াতে যেমন এতে থাকতো, যার জন্য হলদিয়াতেও মা ভীষণ পপুলার, কিন্তু এখনো খুব পপুলার আর কি। সব মানে সবাই জিজ্ঞেস করে মাসে মা কেমন হচ্ছে, মানে সবাইকেই মা জানে চেনে আর কি। সেটাই বলছি মানে মা যেরকম মানে এখনো পর্যন্ত, তবুও আমি রান্না বান্না সবই করি, কিন্তু মার মতন মানে এখনো যদি যাই মানে ইভেন এখন তো এই লকডাউনের এতে যাওয়া হচ্ছে না বলে, এর আগেও যখন গেলাম, যেই গেলাম আমরা গেলাম, ওই বসলো, মা বোধহয় জানে যাবো, আমি বলে দিলাম যে মা কিছু বানাবে না, কিন্তু মা ছোলার ডাল বানিয়ে রেখেছিল, ব তাড়াতাড়ি 4টে কচুরি করলো, কচুরি করে দিল। এখনো যখন আমার ওখানে যাই, ওই কম্পোর কথা কি খেতে ভালোবাসে, মানে আমি পরে মানে চেঁচামেচি করি যে বাদ দাও তো কিছু করবে না, সে ফুলকপি সিঙ্গারা, এই যে গেল ফুলকপি সিঙ্গারা, বাঁধাকপির পাতুরি, কড়াইশুটির কচুরি। আর আমার খাওয়া ভ্যারাইটি খাওয়া সম্ভব হতো না। আচ্ছা এবার কেকটা কেটে ফেলা হোক নাকি? 9টা বাজে। এক চাল চিতা দিয়ে খাইলো, এক চাল চিতা দিয়ে খাওয়া। সত্যি এত খেতাম, এত খেতাম। মুখ দেখা যেত না, বললাম আর আমার বাড়িতে তো সব গদ্যময় খাবার না, এই স্বাদের খাবার পাবে না। তখন তো আমাদের পুজো বলো বা এ বলো 30 জন 35 জনের যে রান্না বান্না, মানে আমরা তো মানে এগুলো মানে এখন যেমন একটা গ্যাসে কি করে 1 মাস চলতো সেটা আশ্চর্যজনক ব্যাপার। মানে ধরো পুজোর সময় বাবার তো ছিল সপ্তমীর দিন হবে কি ভাঙড় মাছ, অষ্টমীর দিন হবে মাংস, তারপরে হবে চিংড়ি মাছ। এগুলো তো একেবারে মানে মানে আমিও সেটা করি, চিংড়ি মাছ মানে এগুলো তো একদম ছিল। এবার সেটা এতজন লোকের রান্না, এখানে তো আরো বেশি লোক। আমি একটা গল্প বলি। হাইজাকে গেছি, তখন মানার বয়স 3 মাস। হাইজাকে গেছি, তারপরে ওখানে শিপইয়ার্ডে চাকরি করতে একটি ছেলে, অল্প বয়স ধরো 20-21 বছর বয়স, সদ্য গ্রাজুয়েশনের পর সেখানে চাকরি করছে।
সেই গল্প করলো বাবা তো নেম প্লেট দেখে দেখে কোন বাড়িতে বাঙালি আছে বাড়িতে ঢুকে যেত এরকম, ঢুকে গিয়ে তাদের সঙ্গে আলাদা করে আসলো। এবার আমরা যাওয়ার পরে ওই তোমাদের বিয়েতে আসবো ডিসেম্বরে, যার জন্য পুজোতে আসি নাই। হ্যাঁ, আমাদের এখানে আর কে চেনে, দিদা ছিল সঙ্গে, দিদাকে বললাম নারকেল ছিল, 4টা নারকেলের সন্দেশ করো আর নিমকি টিমকি এগুলো সব করবো। পিল পিল করে এত বাঙালি আসলো, তুমি করবে সেদিন সব শেষ হয়ে গেলো, পরের দিন আবার শেষ হয়ে সব ওখানকার যত স্থানীয় ভাইটাকে এত বড় রেলে রেলে এবার শোনো, এবার হলো যে শুধু শিল্পার্টের সেই ছেলেটি একদিন তোমার কাকুর কাছে কান্নাকাটি করছে, বসে থাক একদম খেতে পারছে না, খেতে পারছে না। 6 মাস আমার বাসা খেয়েছে, 6 মাস। ওরা জলের মধ্যেও বোধ হয় তেঁতুল দেয়। হ্যাঁ, না সেটা বললো যে ঠিক আছে রাত্রিবেলা চলে আসবে, খাবে, রাত্রে আবার ছিল। তারপরে গল্পটাই বলতে আরে বিজয় একটু ওনার কথা শোনা, আজকে ওনার জন্মদিন। আচ্ছা, এবার হলো এটা গেল ভাইদের উড়িষ্যায় পাপাও পাই। হ্যাঁ, উড়িষ্যায় আমার বিয়ের তখন কত বয়স আমার 19 বছর বয়স। হ্যাঁ, উড়িষ্যায় গেছি, ওখানে কলকাতা থেকে দেখে বাড়িঘর যে রং হবে তারই করতে। তো ওখানে কাকা বলি তখন ডেপুটি সুপারিনটেন্ডেন্ট, তার উপরে সুপারিনটেন্ডেন্ট আছে, আরো সব স্টাফ আছে, কেউই তাদের বলতো না, তারা কলকাতা থেকে যেত খাওয়ার কথা। এবার একটা পিয়ন পাঠালো, যা মাকে গিয়ে বল খাবে, একজন এসছে কলকাতা থেকে খাবে। হ্যাঁ, ওখানে কোনো বাজার ছিল না, যে তোমার বাজার কোনো বাজার ছিল না, একটা পিয়নের ডিউটি ছিল, বাজার করে আসছে। কোন জায়গায়? উনি লোকটার নাম ছিল হুমা, মানে লোকাল ট্রেন, ওই ছতরপুর থেকে বাজার করে আনতো, তার ডিউটি ছিল। তার বোঝে যে আমার কিন্তু দরকার হলে আমি আনতে পারবো না, কিন্তু আমি সবসময় বাড়িতে ধরো ওই ডিম দুধ এইসব গুলো ছিল। রাউরকেল্লার দিকে কি? না না, তোমার আগে বর্ডার বলতে পারো, হ্যাঁ রম্ভর পর ওই রকম হতো, ব্যাস ওই রকম হতো। তো এবার শোনো, আমার পিসি ওই যে মায়ের পিসি যে তার দিদির বিয়ে নেমন্তন্ন করেছে ওই গোপালনগরের ওখানে। তা বিয়ে বাড়িতে আমি আর তোমার কাকানি যাচ্ছি, তখন সামনে একটা মুখোমুখি বারান্দা, এই ধরো তোমাদের উল্টো দিকে যে ব্যালকনিতে একটি ছেলে আর একটি মেয়ে দাঁড়িয়ে আছে। মেয়েটি হলো আমার জ্যাঠতুতো ননদের মেয়ে, আর ছেলেটি হলো তার দেওর, যে নাকি উড়িষ্যা গিয়ে খেয়ে এসছে। সিয়া বলছে কি বৌদি ওনাকে চেনো? তো বলছে কিন্তু আমার মামা মামিমা, বুঝতে পারছো? এটা যে ওদের বাড়িতে আমি জানতাম না। আমরা বিয়ে বাড়িতে গেছি, বিয়ে বাড়িটা ওই বাড়ির সামনে, বলে আমার মামা মামিমা জানো ওই বাড়িতে গিয়ে না আমি কত খেয়ে এসছি। এই হলো আমার গল্প। যেমনি ডিম করে হচ্ছে, আলু যে ডিমের কষা হচ্ছে, আর মাছটা বেশি থাকতো, ওই মাছ ওই ঝোল দিয়ে বেলা খেলাম, ঠিক আছে। আপনার যে কোনো রান্না একটা এক্সেলেন্স আছে, টাচ আছে, সে এমনি হালকা রান্না হোক, কড়া রান্না হোক, একটা নিজস্ব টাচ আছে। ওটা রেডি করুন, ততক্ষণে চলে আয়, বাপি চলে আসছে না। বিশেষত যেমন অ্যাকচুয়ালি দিদার কথা বলতে গেলে তো শেষ তো হবেই না, তোমার থেকে শুরু করবো সেটাও একটা ব্যাপার। তবে হ্যাঁ, দিদার 5 তলা এটা হচ্ছে সমর্থক, আর দিদা দাদুয়ের 5 তলা, দিদার 5 তলা। আর ঠাকুর ঘরের মাটিতে বসে কি বলে সিলভার ভ্যালি কবিরাজি খাওয়া। হ্যাঁ, অষ্টমীর মহাভোজ ওই লম্বা টানা বারান্দায় বসে দিদা বলতে। আর হচ্ছে আমাদের বিজয়া দশমীর দিনের ঘুগনি, আর সবাইকে প্রণাম করে 10 টাকা। হ্যাঁ, 10 টাকাটা হতো বোধহয় হতে ওই পয়লা বৈশাখে আর একবার 10 টাকা না, 2 টাকা, বড় হয়েছে 2 টাকা, এটা বাংলা ছোট চালান না, চালান আমি পাইছি। আর একটা তো ভালো, হ্যাঁ আমি 10 টাকা, হ্যাঁ একটু বড় হওয়ার পর 10 টাকা। আর একটা খুব ইন্টারেস্টিং হয়েছিল, একবার
হ্যাঁ একবার বর্ষায় আমরা আটকে গিয়েছিলাম, বন্যা হয়ে গিয়েছিল, তখন 1 মাস মতো মামা বাড়ি থেকে গিয়েছিলাম। দিদার হাতে প্রথম সকালবেলার ব্রেকফাস্ট হচ্ছে আমাদের ফেনা ভাত আর ডিমের পোচ। এটা হচ্ছে আমার লাইফের একটা থ্রিলিং মোমেন্ট আমার কাছে, কারণ এর আগে কখনো জীবনে আমি এগুলো খাইনি। তো এরকম ছোট ছোট প্রচুর জিনিস মনে পড়ে। আর দিদার রোল মানে শুধু বসু পরিবারের না, তার এক্সটেন্ডেড ফ্যামিলি যত আছে, সে বাগবাজার কি গোয়াবাগান এদিক এদিক এদিক, সেখানে বিয়ে মানিকতলা, ডালিমতলা, ডালিমতলা, সেখানে বিয়ে হোক, অ্যানিভার্সারি হোক, জন্মদিন হোক, মানে দিদা ছাড়া চলবে না। আর দিদাকে না বলার মতো কেউ লোক নেই, দিদাকে বলে দেবে না। এই হচ্ছে সব মিলিয়ে আইকন, লিভিং আইকন।